আমন্ত্রণ এটিএন নিউজের প্রতিদিনের আয়োজন নিউজের এক্সট্রা সহযোগিতায় ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ ও আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আজকের আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, বেশিরভাগ আলোচনা আসলে এটাই হচ্ছে, বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট সেটি নিয়ে আলোচনা করব। আজকে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন, সেটি নিয়ে আমাদের আলোচনা সেই বিষয়টি থাকবে। এবং আজকে আমাদের সঙ্গে এই আলোচনায় যুক্ত হয়েছেন গোলাম মওলার রনি, সবাই তাকে চেনেন, তিনি রাজনীতিবিদ, লেখক, কলামিস্ট। আপনাকে আমন্ত্রণ আমাদের অনুষ্ঠানে। জি, ধন্যবাদ আপনাকে। আজকে প্রধান উপদেষ্টা আজকে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রথমবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন। সব কিছু মিলে আপনার কাছে কেমন মনে হল ভাষণটি? ভাষণটা আমি শুনেছি। একজন ভদ্রলোকের এবং একজন শিক্ষিত লোকের কথাবার্তা যে ধরনের হওয়া উচিত সেটি উনি ওইভাবে উপস্থাপন করেছেন। এটি যথেষ্ট পরিমার্জিত ছিল, সুন্দর ছিল, দিক নির্দেশনামূলক ছিল এবং এই ভাষণটি আরও এক সপ্তাহ আগে হলে আরও সুন্দর হতো। আর আজকের দিনটিতে মূলত উনি যখন ভাষণ দিচ্ছিলেন তখন সচিবালয়ের সামনে আনসারদের সঙ্গে ছাত্রদের যে সংঘাত, এটির কারণে বেশিরভাগ মানুষের মনোযোগ ছিল ওই জায়গাটিতে। তো ফলে ওনার এই ভাষণটি মাস পিপলের কাছে আসলে পৌঁছাতে পারেনি, হয়তো কাল পরশু পৌঁছাবে পত্রপত্রিকার মাধ্যমে। তো আমি মনে করি যে ভাষণে যা যা বলার সবই উনি বলে দিয়েছেন এবং যে কনফিউশন ছিল, রাজনৈতিক কনফিউশন, নির্বাচন কবে ইত্যাদিতে এই বিষয়গুলো নিয়ে, তো সেখানে আসলে উনি খুব ভদ্রলোকের মতোই নিজেকে এবং তার যারা আছেন তাদেরকে তিনি সাবমিশন হিসেবে তিনি বলেছেন যে আসলে আমরা এখানে থাকতে আসিনি, আমরা আমাদের সবারই নিজস্ব পেশা আছে এবং আমরা সেই পেশায়, স্ব পেশায় আমরা সুখে আছি, শান্তিতে আছি, উই আর হ্যাপি। তো এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত। রাজনৈতিক দলগুলো যখন একত্রে বসবেন, তারা বসে বসে যখনই আমাদেরকে চলে যেতে বলবেন আমরা চলে যাব এবং আমরা এখানে থাকতে আসিনি। তো এর চাইতে চমৎকার কথা হয় না। কিন্তু সমস্যা হয়ে গেছে আজকের দিনটির কারণে। আজকের দিনটিতে যখন ঠিক বিশৃঙ্খলা চলছিল, তারপরে অন্যান্য জায়গাতে গত কয়েকদিনই যাবত ওনার বাসার সামনে সে বিশ্রী রকম যে কেউ না কেউ দাবি নিয়ে যাচ্ছে, যাচ্ছে, এটা খুবই বিরক্তিকর, অস্বস্তিকর এবং ওনার জন্য, ওনার যে বয়স, ওনার জন্য এটা অসহ্য। তো এর ফলে ওনার এই বক্তব্যের মধ্যে হতাশা ছিল। তো এই হতাশার যে জায়গাটা, এটাতে আমার আপত্তি। এর কারণ হলো রাষ্ট্র যিনি নায়ক হবেন তার ভিতরে দৃঢ়তা থাকতে হবে, সাহস থাকতে হবে, শক্তি থাকতে হবে, উদ্যম থাকতে হবে। আপনাদের মনে আছে যে একটা সময় জাস্টিস হাবিবুর রহমান যখন প্রধান বিচারপতি ছিলেন, তো তখন একটা বিষয় তাকে খুব দৃঢ়তার সাথে একটা সিদ্ধান্ত নিতে হয়েছিল এবং তিনি যে সাহস নিয়ে যে সিদ্ধান্তটা নিয়েছিলেন, সেদিন যদি সেই সিদ্ধান্তটা তিনি না নিতেন, আমি ইঙ্গিত করছি আনসারদের ব্যাপারে, তো তিনি যদি সেই সিদ্ধান্তটা না নিতেন তাহলে তিনিও টিকতে পারতেন না, তত্ত্বাবধায়ক ব্যবস্থা ওই সময় শেষ হয়ে যেত। জাস্টিস হাবিবুর রহমান আরেকটা সিদ্ধান্ত নিয়েছিলেন, সেটা হলো আব্দুর রহমান সাহেব যখন প্রেসিডেন্ট ছিলেন, একজন সেনাপ্রধানকে পদচ্যুত করা ওই সময়টাতে ইট ওয়াজ ভেরি ভেরি টাফ। কিন্তু দেখা গেল যে একই কাজ করতে গিয়ে ইয়াজউদ্দিন সাহেব যখন দুর্বলতা প্রদর্শন করছেন, দোদুল্যমানতা প্রকাশ করেছেন, তখন তিনি নিজে ক্ষতিগ্রস্ত হয়েছেন, রাজনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে, বিএনপি ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের ভালো মানুষই, তার নম্রতা, বিনয়, ভদ্রতা, শিক্ষা, এটি যখন শান্তিপূর্ণ অবস্থায় দেশ থাকে, ইন টার্মস অফ পিস অ্যান্ড প্রসপারিটি, তখন চমৎকারভাবে কাজ করে এই বিষয়গুলো এবং ওনার সাথে যারা আছেন তারাও ভদ্রলোক। কিন্তু আমাদের এই যে সমাজটি, এই সমাজটিতে আমরা গত 15 বছর যাবত যে জঞ্জাল তৈরি করে ফেলেছি, এই জঞ্জাল থেকে বের হয়ে আসার জন্য একটা আয়রনি যাকে বলে রড লাগবে, যাকে বলে খুব গরম লাল টকটকে একটা আয়রনের রড লাগবে। তো আমি এখন ঠিকই কথা বলছি না, আমি ঠিক আওয়ামী লীগ সরকার পতনের সপ্তাহখানেক আগে আমি বলেছিলাম যে শেখ হাসিনা যে অবস্থা করে ফেলেছেন, তাতে তার এখান থেকে পরিণতি ভোগ না করে যাওয়ার কোনো ওয়ে নেই। এটা ছিল প্রথম কথা। এই 5 তারিখের 10-15 দিন আগে সম্ভবত চ্যানেলে বা অন্য কোনো টকশোতে। আর দ্বিতীয়ত, এখান থেকে এই পরিণতি ভোগ করে তাকে যেতে হবে। আর এই জায়গা থেকে যদি জাতিকে বের করতে হয়, তাহলে জরুরি অবস্থা ছাড়া
জরুরি অবস্থা ছাড়া বের হওয়া সম্ভব নয়। তো সেই কথাটা এখন আরও বেশি প্রযোজ্য, বিকজ আওয়ামী লীগের হাতে একটা পলিটিক্যাল পাওয়ার ছিল, ভারতের মতো একটা বন্ধু রাষ্ট্র ছিল, এবং প্রশাসনে যারা আমলা কামলা ছিলেন সবাই আওয়ামী লীগের ছিল, মিডিয়া জগৎ সবই তাদের বন্ধু ছিল। তো ওই অবস্থাতে তার যে জরুরি অবস্থাটা, সেই জরুরি অবস্থার চাইতে এখন আরও মানে দ্বিগুণ কঠোরতা নিয়ে জরুরি অবস্থা লাগবে। তা না হলে কোনো উপদেষ্টা কাজ করতে পারবেন না। প্রধান উপদেষ্টা তো নয়, মানুষের চরিত্র হলো মানুষ সবসময় দুর্বলতার সুযোগ নেয়, ভদ্রতাকে দুর্বলতা হিসেবে তারা মনে করে। তো এটাই এখন কিভাবে ডক্টর ইউনূস সাহেব সামাল দিবেন, কারণ এই যে আজকে আমরা যখন এখানে টকশো করছি এখনো পর্যন্ত কিন্তু সমস্যাটা এই যে, এবং আপনি যেটা বলছিলেন উনি বক্তব্য কিন্তু প্রথম দিকেই এই কথাগুলো আছে, উনি ধৈর্য ধরতে বলেছেন এবং বলেছেন যে এই প্রতিষ্ঠানে ঢুকে ব্যক্তি বিশেষকে হুমকির মধ্যে ফেলা, মামলার জন্য চাপ সৃষ্টি করা, বিচারের জন্য গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আদালতে হামলা করে বিচারের আগেই এক ধরনের পানিশমেন্ট দেওয়া, এগুলো তিনি বন্ধ করার জন্য বলেছেন যে এগুলো যে বন্ধ না করা হয় ছাত্র জনতার যে বিপ্লব, সেই বিপ্লবটি আসলে একটা এটা ওনার এই কথায় কাজ হবে না, বরং এই ধরনের ঘটনা আরও বাড়তে থাকবে। যারা যারা এই কর্মকাণ্ড করেছে যদি সঙ্গে সঙ্গে উইদিন 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে তিনি যদি তাদেরকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে পারতেন, তাহলে দ্বিতীয়বার এই ঘটনা ঘটতো না। মানে ওনার আহ্বান, আমি তো বললাম যে ইটস এ জেন্টলম্যান সাবমিশন। হবে না, একজন ভদ্রলোক, বয়স্ক, যেন আপনার একজন দাদা বা নানা মুরব্বী বা পীর সাহেব আপনাকে খুব বাবা এই কাজ করো না, কিন্তু চোরে না শুনে ধর্মের কাহিনী। তা ওনার যে সাবমিশনটা এটা হলো একেবারে ভদ্র, আমি শুনবো আপনি শুনবেন। উনি যদি আমাকে দূর থেকে টেলিফোন করে বলেন যে মিস্টার রনি আপনি এই কাজগুলো করবেন না, আপনাকে যেটা ফোন করেন আপনি, ঠিক আছে ডক্টর ইউনূস আমাকে টেলিফোন করেছেন, আমি মরে গেলে এই কাজ করব না। তো ওনার এই বক্তব্যটা হলো ভদ্রদের জন্য, কিন্তু আপনি যাদেরকে শাস্তি দিচ্ছেন তারা তো ভদ্র না। মানে যে লোকদেরকে মারছে দে আর নট অ্যাবসলিউটলি জেন্টলম্যান। তারা গত 15 বছর যাবৎ অসংখ্য মানুষকে বিক্ষুব্ধ করে ফেলেছে। আবার এই বিক্ষুব্ধ মধ্যে যারা খুব এক্সট্রিম পর্যায়ে আছে, খুব বেশি বিক্ষুব্ধ, তো এত রাগ তো সাধারণত ভদ্রলোকের হয় না, তারাও খুব রাগী মানুষ। তো সেখানে আইনের যে কঠোরতা, সেই কঠোরতাই তাকে অবলম্বন করতে হবে এই স্পেসিফিক ওই জায়গাটাতে। 1 2 নম্বর হলো যে আমাদের এই যে আনসারদের যে ঘটনাটা এখন ঘটছে, এখানেও আমি মনে করি সরকারের যথেষ্ট তাদের যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আর একটু দূরদর্শী হতে হবে। এর কারণ হলো যারা আন্দোলন করেছেন সঙ্গত কারণেই তাদের মধ্যে অনেকগুলো ট্রমা এখন কাজ করছে, কি করলাম কি হবে, তারপর তাদের সামনে অনেক হত্যাকাণ্ড ঘটেছে। মানে যারাই এই ছাত্র জনতার অভ্যুত্থানে এখন নেতৃত্ব দিচ্ছেন, এই নেতৃত্বের বাইরেও লাখ লাখ মানুষ আছেন যারা এই সময় ক্ষতিগ্রস্ত, এবং তাদের সবারই ব্যক্তিগত এবং পারিবারিক জীবনে প্রচণ্ড ট্রমা আছে। তো যখন মানুষ ট্রমাটাইজ থাকে তখন তার দ্বারা মানে আসলে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। এখন এই যে ট্রমায় আক্রান্ত ছাত্ররা যারা আছেন তারা দেখা যাচ্ছে যে রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন করছেন, এখন হয়তো অনেকেই করছেন না। আবার এই যে আনসারদের মুখোমুখি হচ্ছেন, তো আনসারদেরও যারা এখন আছেন সবাই তো ইয়াং এবং তারা ওয়েল ট্রেন্ড, এবং তাদের গায়ে শক্তিও বেশি ছাত্রদের চাইতে। ছাত্ররা হয়তো সংখ্যায় বেশি হতে পারে, কিন্তু এই রাতে তারা ওয়েল ট্রেস, এবং তাদের হাতে অস্ত্র আছে, তাদের হাতে অস্ত্র আছে। আজকে নেই, তারা অস্ত্র ছাড়া আছে, বাট তারা উইথ আর্মস ট্রেন্ড। তো এরকম একটা, এবং এদের সংখ্যা বিপুল, সারা বাংলাদেশে এদের সংখ্যা 4 লাখ। তো 4 লাখ, এখন যে কয়জন আনসার এখানে এসেছে হয়তো 10,000, হয়তো 20,000, আজকে এরকম হতে পারে, কিন্তু 4 লাখ আনসারকে মোকাবেলা করার মতো সংগঠন, কোনো ছাত্র সংগঠন বাংলাদেশে নেই। আর যদি 4 লাখ আনসার একদিকে দাঁড়ায় আর অন্যদিকে যদি আপনি ছাত্রদের নেতৃত্বে আবার জনতা দাঁড়ায়, এটা একটা ম্যাসিভ, মানে এ যে কত বড় একটা রক্তক্ষয়ী সংঘর্ষ হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানে। ফলে আনসারদের এই বিষয়টি সকালবেলাই পলিটিক্যাল, এখানে যারা নেতৃবৃন্দ আছেন, উনি জামাতের আমিরকে ডাকতে পারতেন, সকালবেলা জামাতের আমিরকে ডাকতে পারতেন, তারপরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে ডাকতে পারতেন, বিএনপির 5 জন নেতাকে ডাকতে পারতেন, জামাতের 5 জন নেতা। এই দুটা দল তো আসলে এখন এই মুহূর্তে নেতৃত্ব দিচ্ছে। এরকম তারা যদি 10-12 জন লোক গিয়ে আনসারদের সঙ্গে কথা বলতেন এবং তাদেরকে সচিবালয় নিয়ে যেতেন বা গণভবনে নিয়ে যেতেন, বঙ্গভবন নিয়ে যেতেন, যমুনাতে নিয়ে যেতেন, আমার বিশ্বাস যে এটা সকালের মধ্যে সমাধান হয়ে যেত।
কিন্তু আনসাররাও রাগান্বিত, আর ছাত্ররা যেহেতু ট্রমাটাইজ এবং এই সময়টাতে তাদের রক্তগরম। তো আনসাররা যখন সাধারণ আমাদের সামনে যে এসে যখন ছাত্ররা গাড়ির কাগজ দেখতে চাচ্ছে, আমরা সম্মান করছি যখন আনসাররা তাদেরকে ঠিক ওই সম্মানটা না দেখাচ্ছে, সঙ্গত করেন তারা উত্তেজিত হয়ে যাচ্ছে, উত্তপ্ত হয়ে যাচ্ছে, এবং তার পরিণতিতে এই যে এখন যদি ছাত্ররা অপমানিত হয়, লাঞ্ছিত হয়, তাহলে তাদের যে ইমেজটা রয়েছে, যেটা অভ্যুত্থানের নায়ক হিসেবে তাদেরকে মন্ত্রী করা হয়েছে, এবং তাদেরকে এখন তাদের কমেন্ট আমি এমন দেখেছি যে সমন্বয়কদের মধ্যে একজন, তার নাম বলতে পারবো না, সার্জিস নয়, অন্য একজন, তার নামও জানি না, তো তিনি কথা বলছেন জনতার উদ্দেশ্যে একটা জায়গাতে, পিছনে একজন ব্রিগেডিয়ার মর্যাদার যে লোক, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে জাস্ট মাথা ঝুলাচ্ছেন এইভাবে, মানে আনুগত্য দেখাচ্ছেন। তো এইটা তো সম্মান, মানে ওই ছাত্রর বয়স বড় ব্যাপার নয়, তিনি যে অভ্যুত্থানের নায়ক, একজন সমন্বয়কারী, সেটা পিছনে দাঁড়িয়ে থাকে একজন র্যাঙ্কিং অ্যান্ড সার্ভিং ব্রিগেডিয়ার, তিনি মাথা ঝুলাচ্ছেন। তো একজন মন্ত্রী যখন কথা বলে, ফুল মন্ত্রী যখন কথা বলেন, তার পিছনে সচিব বা অন্য যারা কর্মকর্তারা যেভাবে মাথা ঝুলাচ্ছেন, সমর্থন জানাচ্ছেন, ঠিকভাবে ওই ছাত্রের সকল কথা অ্যাড্রেসটাকে পিছনে যারা দাঁড়ানো ছিল সরকারি কর্তা, তারা কিন্তু মাথা ঝুলিয়ে ঝুলিয়ে তাকে বস, ইউ আর রাইট, এরকমভাবে মেনে নিচ্ছেন। এখন এই বস যদি আনসারের হাতে মার খায়, তাদের হাতে লাঞ্ছিত হয়, রক্তাক্ত হয়, তাহলে ওই যে সম্মানটা তারা পাচ্ছে সেটা তারা আর পাবে না। এখন আমাদের আমলাতন্ত্র খুবই জটিল, ভীষণ রকম জটিল, ভীষণ রকম কুটিল। এদের মধ্যে যারা ভালো, অবশ্যই ফেরেশতার মতো ভালো, আর এদের মধ্যে যারা শয়তান, 133টা শয়তান এদের ডান পকেটে থাকে, 133টা থাকে বাম পকেটে। তারপরে শেষে মাথার উপর অনেকগুলো ভূত তারা বসিয়ে তারপরে শেষে তারা দুষ্টামি করতে থাকে। নচেত একজন বেনজির বা একজন দুর্নীতিবাজ আমলা, এদের তো হাজার হাজার কোটি টাকা হওয়ার কথা নয়, ব্যবসা করে আমরা সারা জীবন 100 কোটি টাকা ইনকাম করতে পারি না। তো সেই আমলারা এই সময়টিতে গত 15 বছর যাদের আনুগত্য করছে, সেই আনুগত্যটা ভুলে গিয়ে রাতারাতি কারো সাথে এইভাবে অ্যাডজাস্ট করতে গিয়ে তারা যে দুষ্টামি করবে না, ইউ আর নট শিওর। যার জন্য এই বিষয়গুলো ডক্টর ইউনূসের উচিত হবে, যারা মব কন্ট্রোল করতে পারে পলিটিক্যালরা, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, এরা মব কন্ট্রোল করতে পারে। 1000 লোকের মধ্যে 10,000 লোক আন্দোলন করতেছে, মাইক হাতে একজন নেতাকে ছেড়ে দেন, সে মুহূর্তের মধ্যে কন্ট্রোল করে ফেলবে, যা তার হাতে একটা মাইক দিলেই হবে। কিংবা একটা হুজুরকে ছাড়িয়ে দেন, সে একটু ওয়াজ করে যদি বলে নাহমাদুহু ওয়া নাস্তাইনু, একটা টান দেয়, মুহূর্তের মধ্যে মিলাদ শুরু হয়ে যাবে। হ্যাঁ, আন্দোলন রেখেই তারা আল্লাহ আল্লাহ জিকির শুরু করে দেবে। সাইদি সাহেব, আর যদি সাইদি সাহেব এই যে ঘটনা মনে করেন আনসারদের সামনে যদি শুনতো যে এখন ওই আজহারি সাহেব এখন আছে, আজহারি, তারপর যে মাওলানা আব্বাসী আছেন, যাদের কণ্ঠ খুব ভালো, কুয়াকাটা, হাফিজুর রহমান কুয়াকাটা আছে, তাহিরি আছে, আপনি তাহিরিকে এনে যদি খালি পাশে বসে একটা জিকির শুরু করে দিতেন, আনসারদের সব আন্দোলন বন্ধ করে দিয়ে প্রেস ক্লাবের সামনে বসে তাহিরির জিকির শুরু করে দিত, একেবারে এই অবস্থা। তো এই জিনিসগুলো যারা এখন আছেন তাদেরকে বুঝতে হবে যে কোন জায়গাতে কোন জিনিসটা লাগবে। তাহলে আপনার পড়াশোনা ওয়াজ করলে অনেক সমস্যা সমাধান, মানে মূল ব্যাপার হলো যে যেখানে যেটা দরকার, সরকারকে একটা স্ট্যাবিলিটি দরকার। আমরা প্রত্যাশা করছি যে এই সমস্যার সমাধান। হ্যাঁ, আমি জাস্ট একটা উদাহরণ হিসেবে বললাম, যেখানে যদি মির্জা ফখরুলকে দরকার, ভালো করেন, আজহারিকে যদি আপনি, মিজানুর রহমান আজহারি দেশে আছে, তাকে ডাকলে যদি আপনার মনে হয় ভালো, তাহিরিকে ডাকলে যদি ভালো হয়, ওই নারায়ণগঞ্জে যিনি আছেন এনায়েতুল আব্বাসী, মানে এই মানুষগুলো তারা মব কন্ট্রোল করতে পারে, যেভাবে সমস্যার সমাধান সম্ভব সেটির জন্য করা হয়, এটাই আপনি বলছেন। একটু আমি বক্তব্যের আরেকটি জায়গা থেকে যদি আপনি একটু কোট করে একটু আপনাকে জানতে চাই, তিনি ঘুষের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বলেছেন এবং বলেছেন যদি একমাত্র ঘুষটা বন্ধ করা যায় তাহলেই এই দেশের প্রতি, এই জনগণের প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের একটা বড় কাজ হবে। কিন্তু বাংলাদেশের যে পরিস্থিতি, সব কিছু মিলে ঘুষ বন্ধ করাটা বেশ কঠিন কাজ হয়ে যাবে। না, কঠিন কাজ হবে না। ডক্টর ইউনূস সাহেব যদি স্টেবল হতে পারেন এবং তিনি যদি চান, এবং যদি মাত্র তার পাশের এই যে যারা উপদেষ্টা আছেন সবাই যদি আসলে সিরিয়াস হন, তাহলে ঘুষ বন্ধ করা কোনো বিষয় না। আমাদের দেশে ধরেন একটা সময় নকল, এটা একটা মানে আমাদের জীবনের প্রাত্যহিক অঙ্গ প্রত্যঙ্গ হয়ে পড়েছিল, জীবনের অঙ্গ হয়ে পড়েছিল, যে নকল ছাড়া পরীক্ষা দেওয়া যাবে না। কিন্তু একজন এহসানুল হক মিলন খুব অল্প সময়ের মধ্যে একটা নকলমুক্ত পরিবেশ সে চালু করে গেছে। এখনও পর্যন্ত কিন্তু নকল কিন্তু জেনারেলাইজ করা যায়নি। তো ঘুষ এবং দুর্নীতি হয়তো দুর্নীতি আরও ওয়াইডার রেঞ্জে, কিন্তু ঘুষটা হলো যেখানে লেনদেন হয়, নগদ লেনদেন হয়। তো এটাকে ইচ্ছা করলে এটাকে আন্দোলন, এই ছাত্র জনতা মিলি আর উপদেষ্টারা মিলি এটা আসলে 15 দিনের মধ্যে এটা করার সময় তারা যদি কাস্টমসে একটা সার্ভিলেন্স টিম করে, যেখানে আছে শিক্ষাভবন সার্ভিলেন্স টিম করে, এবং 3-4টা ঘটনা যদি
তারা এভাবে জাস্ট গোয়েন্দাদের মতো এভাবে জাল পাতে, জাল পাতার পরে ঠিক এবং হাতে হাতে ঘুষখোরকে ধরে যদি ওইভাবে গণপিটুনি দেয়, একদম অফিসে বসে, সে সচিব হোক, কাস্টমস কমিশনার হোক বা পিওন হোক, ডাজ নট ম্যাটার, একেবারে জাস্ট একটা থেকে দুটো ঘটনা যদি এভাবে ঘটে যে ছাত্ররা কাস্টমস হাউসে, বন্দরে কিংবা শিক্ষা ভবনে কিংবা পুলিশে এই যে ঘুষ সহ একজন কর্মকর্তাকে ধরেছে এবং তাকে এইভাবে ইট এ গুড প্ল্যান এভাবে শাস্তি দিয়েছে, 4 থেকে 5টা ঘটনা যদি, এখন তো ইন্টারনেটের যুগ, ঘটে এবং এভাবে প্রসারিত হয়ে যায়, আমার বিশ্বাস যেটা মানে ঘুষ আর দ্বিতীয়বার কেউ নিতে সাহস পাবে না, এটা সম্ভব। এবং এই যে বলেছেন যে উপদেষ্টা এবং সরকারি কর্মকর্তা সকলের যে সম্পদের হিসাব প্রকাশ করা হবে, এটা কিন্তু আমরা আগেও জানতাম যে সরকারি কর্মকর্তাদের, মন্ত্রীদের সম্পদের হিসাব প্রকাশ করার একটা প্রক্রিয়া ছিল, কিন্তু কোনোদিন আমরা আসলে বাস্তবে দেখিনি। না, এটাও ভালো হবে। তার সঙ্গে সঙ্গে যেহেতু আমাদের ছাত্র যারা আছে, ছাত্র ভাইয়েরা যারা আছে, তাদেরকে যদি আইডেন্টি কার্ড দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা আছে, এটা 10,000 হতে পারে, 20,000 হতে পারে, আইডেন্টি কার্ড দিয়ে কেবলমাত্র যদি বলা হয় যে তোমরা প্রতিটি জেলাতে মহানগরীতে যে সরকারি কর্মকর্তা আছে তাদের বাসার ঠিকানাতে গিয়ে বেতন কত, ভাতা কত, বাসায় কি আছে, ফ্ল্যাটের দাম কত, কোথায় পেলে, এবং এখানে তাদেরকে যদি একটা রিপোর্ট করতে বলা হয় যে এখানে যদি তোমরা অন্যথা কোনো কিছু দেখো, নিয়মই থাকবে, তাহলে ওই তার যে অতিরিক্ত সম্পদ সেটা বাজেয়াপ্ত করা হবে এবং তার একটা পার্সেন্টেজ 20% যে এই কাজটা করলো তাকে দেয়া হবে। তাহলে কিন্তু কোনো ছাত্র ম্যানেজ হবে না। যেমন দেখা গেলো একজন দুর্নীতিবাজ কর্মকর্তা, তার বাসায় গিয়ে 10 জন ছাত্রের একটা টিম সে খুঁজে পেলো 10 কোটি টাকা সে চুরি করেছে। তো সঙ্গতির কারণে তারা এখানে যদি 20% হয়, সে 2.5 কোটি টাকা পেয়ে যাচ্ছে। তো কেউ তাকে হয়তো 50,000 টাকা ঘুষ সাধবে, 2 লাখ টাকা ঘুষ সাধবে, ফলে ছাত্ররাও বিভ্রান্ত হবে। যখন এরকম একটা অফিসিয়ালি একটা চ্যানেল থাকবে, তাহলে এই মুহূর্তে রাষ্ট্রের যে অর্থনৈতিক সংকট আছে, বা আমি কিন্তু মনে করি এইভাবে দুর্নীতিবাজদের কাছ থেকে 20 লক্ষ কোটি টাকা উইদিন 6 মাসের মধ্যে সরকারি কোষাগারে জমা দেওয়া সম্ভব। আপনি শুধুমাত্র গুলশান, বনানী, ধানমন্ডি থেকে শুরু করে বড় ঢাকা শহরে যে অ্যাপার্টমেন্টগুলো আছে সরকারি কর্মকর্তাদের, সেই অ্যাপার্টমেন্টগুলো আপনি শুধুমাত্র একটা জরিপ করেন, ভূমি অফিসে জরিপ করেন এবং তাদেরকে ঘুরে ঘুরে এই এক একটা টিম বানিয়ে দেন, ছাত্রদের এক একটা টিম বানিয়ে দেন, 5 জন 10 জন করে, এবং তারা দুর্নীতি দমন কমিশনের অধীনে কাজ করবে এবং তাদের কাজই হবে এখানে নতুন একটা, ইউনূস সাহেব যেহেতু এখন সরকার প্রধান আছেন, রাষ্ট্রপ্রধান আছেন, তিনি একটা ডিগ্রি জারি করে, একটা নিয়ম জারি করে, কোনো আলাদা আইনের দরকার নেই, তিনি বলে দিলে এটা আইন হয়ে যাবে। এখন যে এখানে মূল ব্যাপার হলো যারা যে জিনিসটা পাবে কোনো নাই, মানে আমরা ওরকম লিটিগেশনে যাব না, প্রাথমিক তদন্তে তার বেতন কত, ভাতা কত, এই জিনিসটি ওই কমিটির কাছে তাকে প্রমাণ করতে হবে। যেখানে সরকারি কর্মকর্তারা আছে, দুর্নীতি দমন কমিশন আছে, সেখানে আপনি কেন ছাত্রদের হাতে এই দায়িত্বটা দিতে যাচ্ছেন? এর কারণ হলো যে এই কাজ করার জন্য এই মুহূর্তে অন্ততপক্ষে মোর দ্যান 20,000 থেকে 30,000 লোক দরকার। আপনি ঢাকা শহরের বিভিন্ন বাসায় গিয়ে, আমার বাসায়ও আসবে, তা আমার ধরেন একটা বিল্ডিংয়ে 24টা ফ্যামিলি, তো 24টা ফ্যামিলিতে যদি আপনার কাগজপত্রগুলো চেক করতে হয়, তা ইনিশিয়াল স্টেজে তারা সরকারি কর্মকর্তাদের দিয়ে শুরু করলো, তারপরে ব্যবসায়ীদের কাছে গেল, মানে যাদের বিরোধী আছে, তা প্রথমে সরকারি কর্মকর্তা দিয়ে শুরু করলো। তাহলে এখন ঢাকা শহরে কতটুকুলো অ্যাপার্টমেন্ট আছে, দুর্নীতি দমন কমিশনের কিয়ামত পর্যন্ত চেষ্টা করলো, তারা সেখানে পারবে না। তো এই কাজটা করার জন্য যে ম্যান পাওয়ারগুলো দরকার, সেই বুয়েটের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা মেধাবী ছেলে এবং মেয়ে, এবং এটা একটা গ্রুপিং করে দেওয়ার জন্য, কারণ ছেলেরা অনেক সময় দুর্নীতি করলেও মেয়েরা করতে চায় না, আবার মেয়েরা করতে চাইলেও ছেলেরা করতে চায় না। তো এভাবে সুন্দর একটা গ্রুপিং করে যদি এভাবে করে দেওয়া হয়, আমার কাছে মনে হচ্ছে যে খুব ইজি ওয়েতে, যে এখানে জরিমানা করা হলো, পুরো টাকাটাই মানে অতিরিক্ত তার যেটা আছে তাকে কোনো শাস্তির আওতায় নেওয়া হলো না, তার অ্যাপার্টমেন্ট, তার ধন সম্পত্তি যা কিছু আছে ওটাকে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে, এটাই হলো তার শাস্তি। এবং রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া খুব ইজি প্রসেস, এবং তাকে একটা জেনারেল অ্যামনেস্টি দেওয়া হবে, তুমি যা কিছু করেছো, অন্যায় করেছো, সে শুধু বলবে যে আমি সারা জীবন চাকরি করে এত টাকা ইনকাম করেছি, হতে পারে আমার খরচ খরচ বাদ দিয়ে এত, এর বাইরে যেটা আছে সেটি রাষ্ট্রীয় কোষাগারে সে জমা দেবে, জায়গা জমি যা কিছু আছে সব। তো রাষ্ট্রীয় কোষাগারে সে জমা দেওয়ার পরে সেই জমার যে অর্থ, তার একটা পার্সেন্টেজ 25% এটা ইনসেন্টিভ হিসেবে যারা এই কাজটা করলো তাদেরকে বেতন ভাতা দেওয়ার দরকার নেই, মনের আনন্দে দেখবেন ছাত্ররা এই কাজগুলো অন্তঃস্থিত করবে এবং পুরো শহর, পুরো দেশ ক্লিন হয়ে যাবে, সাদা হয়ে যাবে। একটু রাজনীতিবিদ হিসেবে আপনার একটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে যে এই যে আমরা কত কিছুদিন ধরে দেখতে পাচ্ছি এই বিপ্লব হওয়ার পরে যে
বিভিন্ন গত সরকারের ছিলেন বা তখন হোমরা চোমরা ছিলেন, তারা যে এই অসহায়ভাবে তাদের পালিয়ে যাওয়া দেখছি, অসহায়ভাবে গ্রেপ্তার হওয়া দেখছি, আদালতে তাদের যে হেনস্থা সব কিছু দেখছি আমরা, সব কিছু মিলে রাজনীতিবিদ হিসেবে আপনি এই ব্যাপারটা কীভাবে মূল্যায়ন করবেন? খুব খুশি এবং উল্লসিত। এর কারণ হলো বিরাট একটা স্বপ্ন নিয়েই আসলে আমি রাজনীতিতে এসেছি, এবং রাজনীতিতে এসেছি পরিণত বয়সে। ছাত্রলীগ করতাম, বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করেছি ফ্রন্ট লাইনে। তো এরপরে ব্যবসা বাণিজ্য করার পরে আমার ভিতরে যে সুপ্ত রাজনৈতিক ইচ্ছা, ডিজায়ার, ওগুলো আমি বাস্তবায়ন করা শুরু করেছি 2001 সন থেকে। নির্বাচনের মনোনয়ন, তারপরে নির্বাচন করা, ইলেকশন করা, 2001 থেকে একেবারে 24 পর্যন্ত এখনও পর্যন্ত কাজ করে যাচ্ছি। তো এই রাজনীতি করতে গিয়ে ব্যবসা হারিয়েছি, বাণিজ্য হারিয়েছি, সহায় সম্পত্তি নষ্ট হয়েছে, কিন্তু তারপরেও একটা স্যাটিসফ্যাকশন যে মানুষের শ্রদ্ধা এবং ভালোবাসার যে জায়গাটা, সেখানে আমি অন্য যে কোনো শ্রেণী পেশার চাইতে আমার কাছে মনে হয়েছে আমি হয়তো কিছু টাকা হারিয়েছি, কিছু ল্যান্ড হারিয়েছি, কিন্তু মানুষের যে ভালোবাসা, তার দোয়া একজন রাজনীতিবিদ হিসেবে আমি এখনও পাচ্ছি। তো সেক্ষেত্রে আমি সবসময় চেয়েছি যে রাজনীতি বলতে যে জিনিসটি বুঝায় সেটাই আমাদের এই সমাজে চর্চা হোক, সত্যিকার অর্থে যারা পলিটিক্স। কিন্তু আপনি যাদেরকে পালাতে দেখছেন, দে আর নট পলিটিশিয়ান। তারা কেউ চোর, কেউ ডাকাত, কেউ ব্যাংক লুটেরা, কেউ রাষ্ট্রের হক নষ্টকারী, কেউ মানুষের হক নষ্ট করেছে, কেউ ক্ষুধাদ্রোহী, কেউ বেঈমান, কেউ মুনাফেক, কেউ চুগলখোর। মানে এরা তাদের যে কর্মগুলো, প্রায় কেউ ভূমিদস্যু, তো এই কর্মের ফল তারা পাচ্ছে। রাজনীতি তারা করেনি। রাজনীতি তারা করার চেষ্টা করেছিল, করার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে একটা রাজনীতির মাধ্যমে একটা রাষ্ট্রীয় পদ পদবি তাদেরকে দিয়েছিল, ইটস অ্যান অপরচুনিটি, তখন সেই জিনিসটিকে, অর্থাৎ আপনাকে আল্লাহ একটা উপহার দিয়েছেন যে ঠিক আছে তুমি 10 বছর 20 বছর রাজনীতি করেছো, তোমার একটা রাষ্ট্রীয় স্বীকৃতি, তোমাকে মন্ত্রী বানালাম, এমপি বানালাম। তো এটা আল্লাহ তাদেরকে বানিয়েছে, আর সাহায্যকারী শক্তি হিসেবে জনগণকে আল্লাহ বলে দিয়েছেন যে তুমি এই লোকটিকে ভোট দাও বা সাহায্য করো। কিন্তু তারা কেউ মনে করেছে যে আমরা শেখ হাসিনার দয়ায় হয়েছি, ছাত্রলীগের দয়ায় হয়েছি, আওয়ামী লীগের দয়ায় হয়েছি। তারা আল্লাহকে ভুলে গিয়েছিল। এবং আল্লাহ যে জনগণকে বলেছিল, আপনি দেখেন এই যে আমাদের আন্দোলনটা হলো, এখানেও ঠিক একই অবস্থা। আমরা 4 তারিখ পর্যন্ত বা ইভেন 5 তারিখ 2টো পর্যন্ত, দুপুর 2টো পর্যন্ত কেউ কল্পনা করিনি বাংলাদেশে যে এরকম একটা গণ অভ্যুত্থান বাংলাদেশে ঘটতে যাচ্ছে। 2 নম্বর হলো যে এই গণ অভ্যুত্থানের মাধ্যমে ছাত্রদের মধ্যে যারা এখন হিরো হিসেবে সচিবালয়ে মন্ত্রী পদমর্যাদায় বসছেন, বা বাইরে যাদের নেতৃত্ব এখন সবাই মেনে নিচ্ছে, ইভেন যারা এই 21 জন উপদেষ্টা হিসেবে বসেছেন, তারা 5 তারিখে কেউ কল্পনা করেননি যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এই নিয়ামত রেখেছেন, কিন্তু তারা পেয়েছেন। এখন তাদের যে জিনিসটা দরকার সেটা হলো ওয়াম্মা বিনিয়ামাতে রব্বিকা ফাহাদিস। আল্লাহ বলেছেন কোরআনে যে হে বান্দা, তোমার প্রতি আমি যে নিয়ামত দিয়েছি ওটা পাওয়ার পর তুমি আমার শুকরিয়া আদায় করো। তো সেই নিয়ামতে যদি তারা শুকরিয়া আদায় করে, তারা সফলকাম হবেন, সম্মানিত হবেন, মর্যাদাবান হবেন। আর যদি তারা আগের মতো কাজকর্ম করেন, ভুল করেন, ভ্রান্তি করেন, তাহলে তাদের এই নিয়ামতটি তাদের জন্য অভিশাপে পরিণত হয়ে যাবে। আবার এটা কেন হবে দেখেন, এই যে 5 তারিখ পর্যন্ত আমরা কল্পনা করিনি, ছাত্ররা সামনে দাঁড়িয়েছেন, কিন্তু লক্ষ লক্ষ মানুষ টেকনাফ থেকে তেতুলিয়া, 80 বছরের বৃদ্ধ, তারপরে থেকে শুরু করে সেই 10 বছরের বাচ্চা ছেলে, এমনকি আমি দেখেছি ভিডিওতে 5 বছরের একটা ছোট ছেলে, সেটা লাঠি নিয়ে ঘর থেকে বের হয়ে গেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই যারা আহত হয়েছেন, যাদের রক্ত ঝরেছে, বা যারা রাজপথে সাহস নিয়ে দাঁড়িয়েছেন, ওদের আত্মার সঙ্গে সাধারণ মানুষের আত্মার একটা মারিফতি, একটা কানেক্টিভিটি তৈরি করে দিয়েছে। ফলে এই মহব্বতটা, ওদের প্রতি মহব্বতটা ছড়িয়ে পড়েছে। আর শাসক দল যারা অত্যাচার করছিল তাদের বিরুদ্ধে যে ঘৃণা, সেই ঘৃণাটা টেকনাফ থেকে তেতুলিয়া মানুষের মনে বারুদ জ্বালিয়ে দিয়েছে। ফলে এই বারুদটি বিস্ফোরিত হয়ে উইদিন 30 মিনিট থেকে 1 ঘন্টার সময়ের মধ্যে লক্ষ লোক সমাবেশ হয়ে গেছে। তারা উত্তরা থেকে দৌড়ে তারা চলে আসছে দিন 40-45 মিনিটের মধ্যে মহাখালী পর্যন্ত।
আবার এদিকে কোথা থেকে যেন লোক আবাবিল পাখির মতো লোকজন সব চলে এসে সায়দাবাদ পর্যন্ত চলে এসেছে এবং 3টার মধ্যে পুরো ঢাকা শহরের চিত্র পাল্টে গেছে। তো এভাবে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো একটা জিনিস করতে চান কুন ফায়াকুন, আল্লাহ শুধু বলেন যে হও, অমনিতা হয়ে যায়। তো সেইভাবে আপনার আমার জন্ম বলেন, এটা খুব প্রাকৃতিক একটা বিবর্তন। তো এই যে বিবর্তনটা, সেই বিবর্তনটা আওয়ামী লীগের জীবনে এসেছিল। অর্থাৎ আওয়ামী লীগ 2009 সনে যেভাবে হয়েছে, ওই নিয়ামতটাকে তারা আল্লাহ প্রদত্ত নিয়ামত না মনে করে এটা ভারতের নরেন্দ্র মোদী দিয়েছে, সোনিয়া গান্ধী দিয়েছে, মনমোহন সিং দিয়েছে, ভারত আমাদের সঙ্গে এসেছে, এই বলে তারা প্রথম নাফরমানিটি করলো 2014 সনে। তারপরে করার পরে চিন্তা করলো যে পৃথিবীতে আল্লাহ নেই, নরেন্দ্র মোদী সব কিছু করতে পারে। এই তারা নাফরমানি শুরু করলো আবার 2018। আর তৃতীয়বার যখন হলো তখন আল্লাহর আরশ আজিম সহ কেঁপে উঠল। ফলে তারা যারা এখানে এখন পালাচ্ছে, এরা কেউ রাজনীতিবিদ আগে ছিলেন, কিন্তু যখনই অপকর্ম শুরু করেছেন তাদের সব পরিচয়, তারা কেউ মানুষ থেকে অমানুষ হয়েছেন, অমানুষ থেকে কেউ জানোয়ার হয়েছেন, কেউ কাউয়া হয়েছেন, কেউ শুয়োর হয়েছেন, কেউ অন্য কোনো প্রাণী হয়েছে, গাধা হয়েছেন, গরু হয়েছেন, কিন্তু কোনো অবস্থাতেই তাদেরকে আপনি রাজনীতি বলতে পারবেন না। রাজনীতি হলো রাজার যে নীতি, সেটা হলো রাজনীতি। রাজাকে, রাজা ইজ এ লিডার, এ রয়্যাল মনুমেন্ট অফ হিউম্যান, যাকে দেখলে আপনার সম্মান করতে ইচ্ছা করবে, যাকে দেখলে আপনার স্পর্শ করতে ইচ্ছে করবে, যাকে দেখলে আপনার সালাম দিতে ইচ্ছে করবে, তিনি রাজা। এটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন। তো সেই রাজার যে নীতি, দ্য রয়্যাল ডিজায়ার, এটাকে মাঠে নিয়ে যারা কাজকর্ম করে তারাই রাজনীতি করে। তো মানুষের যতগুলো বিহেভিয়ার আছে, থাউজেন্ডস অফ বিহেভিয়ার, হিউম্যান বিহেভিয়ার, তো হিউম্যান বিহেভিয়ারের মধ্যে সবচেয়ে সর্বশেষ স্তরের বিহেভিয়ার হলো দ্য পলিটিক্যাল বিহেভিয়ার। তো কাজেই আমাদের সমাজের মধ্যে যারা শ্রেষ্ঠতম মানুষ, জ্ঞানে গুণে শিক্ষা দীক্ষায় মান মর্যাদায়, তাদের মধ্যে যখন আল্লাহ ন্যাচারাল লিডারশিপ ঢুকিয়ে দেন, ওই মানুষটি যে নীতি রাজনীতি করে, ওটা হলো শ্রেষ্ঠতর রাজনীতি। এবং রাজনীতিবিদদের শ্রেষ্ঠত্ব হলো যে তার মৃত্যুর পরে শত শত বছর, আপনি বলেন তো এই বাংলায় কত ধনী ছিল, কত ব্যাংকার ছিল, আমরা তাদের নাম জানি? আমরা জানি না। কিন্তু আপনি শেরে বাংলা ফজলুল হকের নাম কি কোনোদিন বাংলা থেকে মুছবে? হোসেন শহীদ সরওয়ার্দীর নাম কি মুছবে? বঙ্গবন্ধু শেখ মুজিবুরের নাম কি মুছবে বলেন? এমনকি এই যে খালেদা জিয়া, শেখ হাসিনা, আপনি এদের নাম মুছতে পারবেন না। আপনি 100 বছর পরে এদের নাম নতুন করে লিখিত হবে, তারা ভালো ছিলেন না মন্দ ছিলেন। তো এই যে রাজনীতিবিদ, সেই রাজনীতিবিদ যারা করেন তাদের ভিতরে একটা ভীষণ কাজ করে, মিশন কাজ করে, জনগণের জন্য ভালোবাসা কাজ করে। এইবারকার ঘটনার পরে কি আসলে রাজনীতিবিদরা শিক্ষা নেবেন আপনার কি মনে হয়? না না না, রাজনীতিবিদদের শিক্ষা দরকার নাই, তারা তো শিক্ষক, দেয়ার দ্য টিচার। তারা কেন শিক্ষা নেবেন? হি ইজ এ লিডার, সে আপনাকে নেতৃত্ব দিবেন, সে আপনাকে শিক্ষা দিবেন, সে কার কাছে শিক্ষা নেবে? তার শিক্ষা নেওয়ার কোনো দরকার নাই। এখন যারা রিয়েল পলিটিশিয়ান, এই আবর্জনাগুলো চলে যাওয়ার ফলে কি হচ্ছে, ওই পলিটিশিয়ানরা মূল নেতৃত্বে চলে আসবে। একটা জিনিস দেখবেন, সমাজ যখন খুব গরম থাকে, উত্তপ্ত থাকে, আপনার গ্রামে হলে দেখবেন যে গ্রামে আমরা আখ চাষ করি, আখের রস জাল দেয়, তারপরে খেজুরের রস জাল দেয়। তো জাল দেওয়ার পর যখন গুড় হবে, গুড় হওয়ার আগে টকবক করে ফুটতে থাকে, আপনি দেখবেন যে ওই রসের যে ময়লাগুলো, ওইগুলো উপরে উঠে যায়, তাই না? তো সমাজে যখন উত্তপ্ত থাকে, তখন সমাজের যে আবর্জনাগুলো, এগুলো সব উপরে উঠে যায়, নেতৃত্বের উপরে উঠে যায়। তো এখন আমাদের যে খারাপ সময় যাচ্ছে এখন, বা অতীতে গিয়েছে, এর ফলে কি হলো, রাজনীতির যে ক্রিমগুলো, ছানাগুলো, এগুলো সব নিচে পড়ে আছে, আর উপরে যারা ভেসে ছিল তারা আবর্জনা, হ্যাঁ, দ্য পলিটিক্যাল ডাস্টবিনের সেই যাকে বলে ময়লা এবং আবর্জনাগুলো আছে। তো এই আবর্জনাগুলো এই সময়টাতে আল্লাহ প্রকৃতির দোয়ায় ক্লিয়ার করে দিলেন, ফলে এখন দেখবেন আপনি রাজনীতির যে ক্রিমগুলো, এই ক্রিমগুলো ভেসে উঠবে, আরো পরিশীলিত হবে রাজনীতি, আমরা এই প্রত্যাশা করতেই পারি। আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশ্যে যে ভাষণ, তার একটি মন্তব্য দিয়ে আপনার মন্তব্য শুনবো, শেষ করব। তিনি সবাইকে ধৈর্য ধারণ করতে বলেছেন এবং তিনি সংস্কারের জন্য সময় চেয়েছেন একটা। আপনার কাছে কি মনে হয় যে এই সরকারের কাছে বা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই সময়টা যৌক্তিক সময় কতটুকু দেওয়া উচিত? না, সময়ের কোনো যৌক্তিকতা নেই। আমি ওনাকে সাহায্য করতে চাই। প্রথমত বলতে চাই যে এই সময়টিতে কোনো অবস্থাতেই ধৈর্য হারালে চলবে না।
কারণ হলো যে 15টা বছর আমরা যে সর্বনাশ করেছি, রাতারাতি 15 দিনের মধ্যে কোনো মহামানব পৃথিবীতে হয়নি আমাদের সমস্যাগুলো সমাধান করতে পারবে। 2 নম্বর হলো যে উনি একজন বয়োবৃদ্ধ মানুষ, সম্মানিত মানুষ। আমাদের এই রাজনীতির কুটিলতা কৌশলতা উনি অনেক কিছু সম্পর্কে ওনাকে ধারণা নিয়ে আত্মস্থ করতে কিছুটা সময় লাগবে। 3 নম্বর হলো যে উনি যদি এই মুহূর্তে চলে যান, যে আমি চলে গেলাম, হি হ্যাজ দ্য রাইট, তাহলে আমরা যে বিপদে পড়ব, প্রত্যেকটা লোক আমরা বিপদে পড়ব এই মুহূর্তে, যেটা সেনাবাহিনী কন্ট্রোল করতে পারবে না যদি এই মুহূর্তে উনি চলে যান। তো যার জন্য উনি এই কিছুদিন আগেও বিচার অঙ্গনে উনি ঘোরাফেরা করেছেন অসহায় অবস্থায়। তো যার জন্য তার তো এই ক্ষমতার কোনো লোভ ছিল না। তিনি মামলা মোকদ্দমা থেকে রেহাই পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন, দেশ বিদেশে যাবেন, তার সোশ্যাল বিজনেস নিয়ে তিনি ব্যস্ত। খালি রাজনীতি আমাদের অনেকের কাছে আকর্ষণীয় হতে পারে, চেয়ার ওনার কাছে আমার কাছে মনে হচ্ছে না খুব আকর্ষণীয়। ফলে আমরা যেন ধৈর্য হারিয়ে এমন কোনো কিছু না করি যাতে ওনার আগ্রহ যেন শেষ হয়ে যায়। এই গেল এক। 2 নম্বর হলো যে সময়ের যে বিষয়টি, এটি নির্ভর করবে ওনার কর্মকাণ্ডের উপরে। উনি যদি ভালো কর্ম করেন, জনগণ ওনাকে ছাড়তে চাইবে না, এবং ওনার এই কর্মের উপরে দেখা যাচ্ছে উনি যদি মানে 20 বছরের ক্ষমতায় থাকেন, জনগণ ওনাকে যেতে দেবে না। জনগণ এমন একটা জিনিস, এরা খুব কৃতজ্ঞ। মানে এটা আমার পানি এসেছে, আমি তো রাজনীতিবিদ হিসেবে যতটুকু দেখেছি, জনগণের মতো কৃতজ্ঞ আর কেউ নেই। এরা 100 বছরও মানুষকে ভুলে না। তো এখন যারা আছে তারা যদি সত্যিকার অর্থে জনগণের কল্যাণের জন্য করে, বিশ্বাস করেন তাদেরকে কেউ বলবে না যে কবে ইলেকশন হবে, কতদিন যাবেন। বরং তারা যদি যেতে চায়, লক্ষ লক্ষ মানুষ এসে ঢাকা অচল করে বলবে, ডক্টর ইউনূস আপনি যেতে পারবেন না, আমাদের বিএনপি দরকার নাই, আওয়ামী লীগ দরকার নাই, জামাত দরকার নাই, আপনি থাকেন। এটা নির্ভর করবে তার সফলতার উপরে। তিনি যদি সফল হতে পারেন, মানুষের জীবনে শান্তি আনতে পারেন, মানুষের জীবনে আশা জাগাতে পারেন, দুষ্টের দমন করতে পারেন, শিষ্টের পালন করতে পারেন, মানুষ তাকে যেতে দেবে না। ফলে টাইম ইজ নট এ ম্যাটার। ম্যাটার হলো তিনি যদি ফেল করেন, এবং তিনি যত মিষ্টি কথা বলেন না কেন, যত ভালো কথা বলেন না কেন, লোকজন তাকে 24 ঘন্টার সময় দেবে না। আপনি চিন্তা করেন 1981 সন থেকে এক হাতে আওয়ামী লীগকে চালাচ্ছে শেখ হাসিনা। এত লং টার্ম আওয়ামী লীগের মতো এত বড় দল পৃথিবীর কেউ কোনো রাজনীতিবিদ কন্টিনিউয়াসলি এভাবে চালিয়েছে গত 100 ইয়ার্স আমার জানা নেই। দ্বিতীয়ত, গত সে 2009 থেকে এখন পর্যন্ত জুডিশিয়ারি, রাষ্ট্র, সরকার সবার উপর যে একছত্র আধিপত্য দেখাচ্ছে, দেখেন সেই লোকটা শেখ হাসিনা 45 মিনিট সময় পায় নাই। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। জি, দর্শক, নিউজের এক্সট্রা সময় শেষ। আগামী পর্বে নিশ্চয়ই আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই এটি নিউজের সঙ্গে থাকবেন।